দোকানের মতো একদম পারফেক্ট গোলাপ জামুন, যে গোলাপ জামুন ভেতর থেকেও যতটা সুন্দর হবে বাইরেটাও ততটাই মসৃণ হবে, সেই গোলাপ জামুনের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। দেখুন, গোলাপ জামুন আমি একটা কেটে দেখাচ্ছি যে ভেতরেও কতখানি রস ঢুকেছে আর বাইরেটাও ততখানি কিন্তু সুন্দর হয়েছে। এই গোলাপ জামুন কত সহজে কম সময়ের মধ্যে আর কম উপকরণে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। আপনারা একদম পারফেক্ট গোলাপ জামুন বাড়িতে কিন্তু দিওয়ালিতে তৈরি করে নিতে পারেন, যেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে আর যেটা অনেক দিন পর্যন্ত কিন্তু আপনার বাড়িতে স্টোর করেও রেখে দিতে পারবেন। এই গোলাপ জামুন বানানোর জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 4 চামচ ভিনিগার। এই ভিনিগারটা নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এরপরে আমি একটা গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 লিটার মতো দুধ। দুধটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। যখন দুধটা গরম হয়ে যাবে তখন দুধের আঁচটা বন্ধ করে দিয়ে তার মধ্যে আস্তে আস্তে করে এই ভিনিগারের মিশ্রণটা মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরেই দেখবেন আস্তে আস্তে করে দুধটা কিন্তু কেটে যাবে আর খুব সুন্দর ছানা তৈরি হয়ে যাবে। মনে রাখতে হবে, দুধ যখন উতলে উঠবে সেই সময় কিন্তু ভিনিগারটা দেবেন না। আপনারা গ্যাস বন্ধ করে 5 মিনিট রেখে তারপরে কিন্তু ভিনিগারটা দেবেন, তাতে করে ছানাটা কিন্তু খুব নরম হয় আর মিষ্টি বানানোর ক্ষেত্রে সেটা কিন্তু খুবই সুন্দর তৈরি হয়। এবার আমি ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার উপরে একটা সাদা কাপড় দিয়ে আমি ছানার অংশটা ঢেলে দিলাম এই ছাঁকনির মধ্যে, যাতে করে সমস্ত যে ছানা কাটার জলটা সেটা পড়ে যায়। আর তারপরে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিলাম, কারণ ছানার মধ্যে যে টক ভাবটা আছে সেটা যাতে ছানার জলের সাথে সেটা চলে যায়। এরপর আমি ন্যাকড়া থেকে মিনিট 10 বাদে আমি ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম, তারপরে ছানাটাকে ভালো করে মাখতে থাকলাম। যেরকমভাবে আমরা রসগোল্লার ক্ষেত্রে মেখে নিই ঠিক সেই রকমভাবে কিন্তু ভালো করে মসৃণ করে ছানাটাকে মেখে নিতে হবে। তার জন্য হাতের তালুর সাহায্যে ধীরে ধীরে ডলে ডলে কিন্তু ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ছানাটা যতটাই মসৃণ হবে ততটাই কিন্তু এই পান্তুয়াও খেতে অনেক সুন্দর হবে আর রস ঢুকবে ভেতর পর্যন্ত। হাতের তালু দিয়ে এরকমভাবে ভালো করে ডলে নেওয়ার পরে আমি এবার ছানাটাকে আবার হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো মিল্ক পাউডার আর দিয়ে দিলাম আমি 3 চামচ মতো চিনির গুঁড়ো। আপনারা মিল্ক পাউডারের পরিবর্তে খোয়া ক্ষীরেরও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে ঘরোয়া উপকরণ দিয়ে যেহেতু করছি সেই কারণে আমি মিল্ক পাউডারের ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম চিনির গুঁড়ো। আপনারা কিন্তু অবশ্যই চিনির গুঁড়োই ব্যবহার করবেন। এটা মিক্সিতে কিন্তু একটু ঘুরিয়ে নিলেই তৈরি করা যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতো ময়দা। ময়দা দিয়ে ভালো করে ছানাটাকে ডলে ডলে মাখতে থাকলাম, যাতে করে ছানার মধ্যে ময়দার সম্পূর্ণ অংশটা খুব ভালোভাবে ঢুকে যায়। ময়দা দিলে ছানার বাইন্ডিংটা খুব সুন্দর হয় আর তাতে করে পান্তুয়া তৈরি করার ক্ষেত্রে ফেটে যাওয়ারও সম্ভাবনাটা থাকে না। তাই ময়দাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। যদি আপনারা ময়দা দিতে না চান সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ সুজিরও ব্যবহার করতে পারেন। তারপরে খুব ময়দাটাকে ভালো করে মেখে নিলাম ছানার সাথে।
আর নিয়ে নিলাম হাফ চামচ মতো বেকিং সোডা। এই বেকিং সোডাটাকে আমি 1 চামচ জল দিয়ে গুলে নিলাম প্রথমে, তারপরে আমি এটাকে ছানার মধ্যে মিশিয়ে নিলাম। আমি এখানে সোডাটাকে জলের মধ্যে মিশিয়ে নিলাম এই কারণে, যাতে করে ছানার মধ্যে সম্পূর্ণভাবে ঢুকে যায় এই সোডার অংশটা। কারণ এমনি গুঁড়ো দিলে অনেক সময় সেটা ভালোভাবে মেশে না, সেই কারণেই জল দিয়ে একটু গুলে নিলাম। তারপরে সমস্ত ছানাটাকে আবার ভালো করে ডলে এর মধ্যে মিশিয়ে নিলাম। নিয়ে নিলাম 3টে বড় এলাচের দানা। এই দানাটাকেও আমি ভালো করে একটা হামানদিস্তার সাহায্যে গুঁড়িয়ে নিলাম, যতটা সম্ভব গুঁড়ানো যায় ঠিক ততখানি। তারপরে আমি এই বড় এলাচের গুঁড়োটা মিশিয়ে দিলাম এই ছানার মধ্যে। ছানার মধ্যে দিয়ে আমি ভালো করে কিন্তু এটা আবার মেখে নিলাম। বড় এলাচ দিলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, যেটা কিন্তু গোলাপ জামুন খেতে অসম্ভব সুন্দর লাগে। আপনাদের কাছে যদি বড় এলাচ না থাকে সেক্ষেত্রে ছোট এলাচের গুঁড়োও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে সমস্ত অংশটা খুব ভালো করে মেখে নিলাম আর ছানাটাকেও খানিকটা বেশ ডলে নিলাম। এতে করে ছানাটা কিন্তু খুবই মসৃণ হয়ে গেল। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ঘি। ঘির অংশটাও খুব ভালো করে ছানার মধ্যে মিশিয়ে নিলাম। এতে করে বলগুলো খুব সুন্দর তৈরি হবে আর ঘিয়েরও একটা সুন্দর গন্ধ এর মধ্যে এসে যাবে। ভালো করে মেখে নেওয়ার পরে আমি এবার ছানাটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিলাম, যাতে করে আমি সমস্ত বলগুলো তৈরি করতে পারি ছানার। কারণ গোলাপ জামুনের ক্ষেত্রে ছোট ছোট বল দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে গোলাপ জামুনের আকারগুলো দেব। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আর আপনাদের সহযোগিতা কিন্তু আমার একান্তই কাম্য, তাই প্লিজ কমেন্টস করতে ভুলবেন না। এবার আমি হাতের তালুর মধ্যে একটু ঘি মাখিয়ে আমি বলগুলোকে নিয়ে নিয়ে এরকম গোল গোল একদম মসৃণ বল তৈরি করে নিলাম। প্রত্যেকটা এই ছোট ছোট টুকরোগুলো কিন্তু এরকম বলের আকারে শেপ দিয়ে নিতে হবে, তাতে করে সুন্দর একটা গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর মসৃণ এই বলগুলো তৈরি হয়ে গেল। এরপর বাটির মধ্যে যে ঘিটুকু ছিল সেটা আমি প্রত্যেকটা বলের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম। এতে করে ঘিটাও নষ্ট হলো না আর এই বলগুলোর উপরেও কিন্তু একটা ঘিয়ের লেয়ার তৈরি হয়ে গেল। এই সময় আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে এবার তার মধ্যে দিয়ে দিলাম 3 বাটি মতো চিনি। চিনি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করতে হবে, তার জন্য এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 3 বাটি মতো জল। জল দিয়ে ভালো করে চিনিটাকে একটা হাতার সাহায্যে গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে আমি এটাকে মিশিয়ে দিলাম জলের মধ্যে। আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করলো আর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় এলাচের কয়েকটা দানা। এতে করে এই চিনি সিরাপের মধ্যে একটা সুন্দর গন্ধ তৈরি হবে আর এটার স্বাদও কিন্তু খুব সুন্দর হবে। আমার কাছে একটু কেশরের ধাগা ছিল বলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো কেশরের ধাগা। এতে করে রংটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু সুন্দর লাগে তৈরি হয়ে যাওয়ার পর। এই চিনি শিরাটা একতার বা দুতারে হবে না, একদম আঠালো ভাব হলেই এটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এতে করে সুন্দর একটা রস তৈরি হবে, যেরকম আমরা সাধারণত রসগোল্লার রস তৈরি করে থাকি ঠিক সেই রকম মতো। ভালো করে এটা ফুটিয়ে নিয়ে যখন চিটচিটে একটা ভাব আসবে তখন কিন্তু আস্তে আস্তে
গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে আমি কড়াইটাকে সরিয়ে দিলাম, সে জায়গায় বসিয়ে দিলাম একটা অন্য কড়াই। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। এরপর তেলটা হালকা গরম হলে এর মধ্যে আমি এই ছানার বলের টুকরোগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখুন তেলের থেকে কিন্তু একটা বুদবুদি উঠছে, তাহলে বুঝতে হবে তেলটা হালকা গরম আছে। এর মধ্যেই কিন্তু আস্তে করে বলগুলো ছেড়ে দিতে হবে। এরপর এখন কিন্তু ঠিক নাড়ানো যাবে না, যখন এটা বলগুলো ভেসে উঠবে তেলের উপর থেকে তখন আস্তে আস্তে নাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় লো রাখতে হবে, হাই করা যাবে না, কারণ লো রাখলে এটা কিন্তু সুন্দরভাবে তৈরি হবে। দেখুন আস্তে আস্তে এবার বলগুলো কিন্তু ভেসে উঠছে, আর গ্যাসের আঁচটা কিন্তু আমি এবার মিডিয়াম করে দিয়েছি। এরপর ভালো করে আস্তে আস্তে তলা থেকে বলগুলোকে তুলে নিতে হবে। আর দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা ছানার বল কিন্তু ভেসে উঠেছে। এবার এই বলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই করে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে বলগুলো তৈরি হয়ে যাবে। আর যদি লো রাখেন সেক্ষেত্রে কিন্তু ভাজাটা প্রপার হবে না, চারদিকটা সুন্দরভাবে লালচে রং ধরবে না। সেই জন্য চেষ্টা করবেন যে এই সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়েই রাখতে, তারপরে উল্টে পাল্টে ঠিক এইভাবে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন ছানার বলগুলোর রংটা আস্তে আস্তে চারিদিকটায় কিরকম লালচে রং ধরে নিয়েছে, আর খুব সুন্দর তৈরি হয়ে গেছে এই বলগুলো। এইবার আস্তে আস্তে সমস্ত দিকটা যখন লালচে রং ধরে যাবে তখন আস্তে আস্তে কিন্তু তুলে নিতে হবে বলগুলোকে। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই বাড়িয়ে রাখবেন, কারণ এই সময় লো করলে কিন্তু প্রপার ভাজা হবে না, আর সেক্ষেত্রে ছানাগুলো ফেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকতে পারে। তাই দেখুন সুন্দর এই রকম ভাজা হয়ে গেলে ছানার বলগুলো বাইরেটা এরকম লালচে রং ধরে গেলে আস্তে আস্তে আমি চালনির সাহায্যে এই বলগুলোকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। আপনারা চাইলে আরও লালচে করে ভাজতে পারেন, কিন্তু এটা কিন্তু গোলাপ জামুনের জন্য একদম প্রপার ভাজা হয়েছে। এবার বাদবাকি যে অংশগুলো ছিল সেই বলগুলোকেও দিয়ে দিলাম তেলের মধ্যে, আর ওই একইভাবে কিন্তু এগুলোকেও ভেজে তুলে নেব। এবার সমস্ত বলগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো দিয়ে দিলাম এবার রসের মধ্যে। রসটাকে কিন্তু এবার আমি গ্যাসে আঁচে আবার বসিয়ে দিয়েছি। তারপরে রসটা যখন খুব ভালো করে গরম হয়ে গেল তখন আস্তে আস্তে ছানার বলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বাড়িয়ে দেব। আর 10 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে, যাতে করে গোলাপ জামুনের মধ্যে সুন্দরভাবে সমস্ত রস ঢুকে যায়। আর দেখবেন গোলাপ জামুনের সাইজও কতটা বড় হয়ে গেছে। এইভাবেই কিন্তু দোকানে গোলাপ জামুন তৈরি করে, যেটা খেতে কিন্তু আমাদের সকলেরই খুব ভালো লাগে। তাই এইভাবে আপনারা তৈরি করে নিন। দেখুন যখন ফুটে উঠছে তখন কিন্তু আমি হাতা দিয়ে আবার ভালো করে ওপরগুলোতেও রস দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি মিডিয়াম করে আমি একটা ঢাকনা কিন্তু দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, যাতে করে সমস্ত রস এর মধ্যে ভালো মতন ঢুকে যায়। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম, আর দেখুন কত সুন্দর এই গোলাপ জামুন তৈরি হয়ে গেছে। গোলাপ জামুনগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন, কারণ এগুলো কিন্তু একদম একটাও ফেটে যায়নি বা ভেঙে যায়নি। 10 মিনিট পরে
গ্যাস বন্ধ করে তারপরে আমি এটা একটা বাটির মধ্যে পরিবেশন করছি। দেখুন, প্রপার গোলাপ জামুন আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এই কালী পুজোয় বা দীপাবলিতে আপনারা বাড়িতে বানিয়ে সকলকে কিন্তু পরিবেশন করতে পারেন। দীপাবলির অনেক শুভেচ্ছা আপনাদের জন্য রইল। আপনারা খুব ভালো কাটাবেন। আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।